যিনি জয় বাংলা বলতেন তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলছেন, যিনি বলতেন যে আমি সালাম করতে পারি না আমার মন খারাপ, তিনি এখন বলছেন যে ফ্যাসিস্টরা হত্যা করেছে। বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চুপই থাকবে, সে তো আর আন্দোলন করতে পারবে না। রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রীর পরামর্শেই চলে। রাষ্ট্রপতি দুটো কাজ করতে পারে, একটা হচ্ছে প্রধানমন্ত্রী যে মেজরিটি পার্টির প্রধানমন্ত্রী সরকার গঠন করতে বলে, আর প্রধান বিচারপতি তিনি তার শপথ, এছাড়া তো আর কিছু করার নাই। এবং শাহাবুদ্দিন সাহেব বলেছিল বাজার জিয়ারত করা ছাড়া রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। দেখুন, ভূতের ঠ্যাং বলে একটা বিষয় আছে পুরনো বাংলায়, আমরা এটা জানি যে ভূতের ঠ্যাং, যা মানে অবিশ্বাস্য কিছু বস্তু নিয়ে খোঁজাখুঁজি করা হয়। এই ক্ষমতার যে রাজনীতিতে কিন্তু আমরা এই অবিশ্বাস্য কিছু বস্তু নিয়ে সবসময় টানা হেঁচড়া করতে দেখি, মানে যেটা ঠিক অপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র। যেমন ধরেন এই রাষ্ট্রপতির কি ক্ষমতা, এটা তো আজিজ ভাই বললেনই, যেটা তো ক্ষমতাসীন যারা তাদের মতো করে রাষ্ট্রপতি কথা বলবে তোতা পাখির মতো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন যা হওয়ার কথা ছিল উৎসব মুখর, তার রূপ নিল রাজনৈতিক বিতর্কে। একদিকে জুলাই বিপ্লবের শহীদের রক্তের উপর দাঁড়িয়ে গঠিত নতুন সংসদ, অন্যদিকে রাষ্ট্রপতির নৈতিক অবস্থান নিয়ে বিরোধী দলের কড়া সমালোচনা। এসব কিছু ঘিরে আজকের সংসদের চিত্র ছিল অত্যন্ত নাটকীয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন ভাষণ দিতে দাঁড়ালেন, ঠিক তখনই ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা জুলাই নিয়ে গাদ্দারি চলবে না স্লোগানে মুখর হয়ে সংসদ কক্ষ ত্যাগ করেন। বিরোধী দলের অভিযোগ রাষ্ট্রপতি খুনি সরকারের দোসর ছিলেন এবং তিনি জাতির সামনে মিথ্যাচার করেছেন। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ পাল্টা প্রশ্ন তুলেছেন, যে রাষ্ট্রপতির অধীনে অন্তর্বর্তী সরকার শপথ নিল সেই একই রাষ্ট্রপতির গ্রহণযোগ্যতা নিয়ে আজ কেন প্রশ্ন তোলা হচ্ছে। সংসদ কক্ষে তখন উত্তেজনা, বিরোধী দলের প্ল্যাকার্ড আর ওয়াকআউটের মধ্যে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তার ভাষণ শুরু করেন। আর সেই ভাষণের মধ্যে উঠে আসে কয়েকটি বহুল আলোচিত রাজনৈতিক শব্দ: স্বাধীনতার ঘোষক, ফ্যাসিস্ট সরকার, দুর্নীতিতে চ্যাম্পিয়ন এবং শেষ মুহূর্তে বাংলাদেশ জিন্দাবাদ। সব মিলিয়ে আজকের আলোচনায় খুঁজে দেখব সংসদের ভেতরের উত্তাপ দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাচ্ছে। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন জনাব মাহবুব আজিজ, সিনিয়র সাংবাদিক। শুভেচ্ছা। সে সঙ্গে আরও আছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব এম এ আজিজ, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। যেমনটি বলছিলাম যে রাষ্ট্রপতি ভাষণ শুরু করার সঙ্গে সঙ্গেই কিন্তু বিরোধী দল স্লোগানে মুখর করে তুলল সংসদের কক্ষ এবং তারা ওয়াকআউট করেছে। এই যে আমরা দেখলাম যে ওয়াকআউট করেছে বিরোধী দল, সেটি তো বলা হয় যে গণতান্ত্রিক যাত্রায় বা গণতান্ত্রিক প্রতিবাদের স্বাভাবিক একটা প্রক্রিয়া, কিন্তু আজকের বিষয়টি কি কিছুটা অস্বস্তিকর ছিল? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাহবুব আজিজ ভাইকে এবং দর্শক শ্রোতা। দেখেন, গণতান্ত্রিক রাজনীতিতে পার্লামেন্টও ওয়াকআউট হতেই পারে, কিন্তু এটা কিন্তু ওয়াকআউটের মতো ছিল না, এটা ডেমনস্ট্রেশন ছিল আমার কাছে মনে হয়েছে। শেষ পর্যন্ত বেরিয়ে গেছেন, ওয়াকআউট হতে পারে, কিন্তু আপনার প্ল্যাকার্ড, স্লোগান, অনেক ফ্যাসিবাদের দোসর অমক টমক বলে এটা একটা ডেমনস্ট্রেশন ছিল। এখন আমার প্রশ্ন হচ্ছে যে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসরণ করে 148 অনুচ্ছেদ অনুযায়ী ওত নেয় এই রাষ্ট্রপতির কাছে, অর্থাৎ 148 অনুচ্ছেদ মানেই হচ্ছে সংবিধান সমুন্নত রাখা। তখন তো এরা তো তখন উপদেষ্টা ছিল, এনসিপির এরা উপদেষ্টা ছিল না, ছিল তো তখন তো রাষ্ট্রপতি ছিল। এবং রাষ্ট্রপতি এখন ধরেন স্পিকার নাই, প্রধানমন্ত্রী নাই, ডেপুটি স্পিকার নাই, একমাত্র রাষ্ট্রপতি আছে। রাষ্ট্রপতিকে আপনাদের কালের কণ্ঠে সাক্ষাৎকার ছাপা হয়েছে, সেইখানে সাক্ষাৎকারে তো বলেছে তাকে তো অনেকবার উড়িয়ে দিতে চেয়েছে, তাড়িয়ে দিতে চেয়েছে। এবং তিনি সাক্ষাৎকারে বলেছেন বিএনপি এবং 3 বাহিনী তাকে প্রোটেকশন দিয়েছে, তাকে রক্ষা করেছে, এবং অর্থাৎ যাতে সাংবিধানিক শূন্যতা না তৈরি হয় এই জন্য রাষ্ট্রপতিকে রাখা হয়েছে। এখন আপনার সংবিধানের আমার হলো যে ধরেন 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স নিয়ে, সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে 106 অনুচ্ছেদ অনুযায়ী এই অন্তর্বর্তীকালীন সরকার
148 অনুযায়ী ওত নেয়, তার মানে এটা সাংবিধানিক সরকার। সাংবিধানিক সরকার, রাষ্ট্রপতি তো আছে এবং রাষ্ট্রপতির বিকল্প নাই। তো অনেকে বলে যে স্পিকার নাই, পালিয়ে গেছে, ডেপুটি স্পিকার নাই, তাহলে কে নেবে? বলা হয়েছে যে স্পিকার না থাকলে বা ডেপুটি স্পিকার না থাকলেও যে কোনো সংবিধানেই আছে, যে কোনো সিনিয়র সদস্য সভাপতিত্ব করে হাউস, অর্থাৎ সংবিধান হচ্ছে সর্বোচ্চ প্রতিষ্ঠান এবং সেখানে সেই সংবিধানে স্পিকার তৈরি করতে পারে, ডেপুটি স্পিকার করতে পারে এবং সংবিধান অনুযায়ী প্রত্যেক বছর যে রাষ্ট্রপতি, তখন সংসদ বসবে, রাষ্ট্রপতির মাধ্যমে সংসদ ডাকা হবে এবং তিনি, এটা সংবিধানে আছে, রাষ্ট্রপতি ভাষণ দেবে। এখানে তো বিকল্প নাই। কিন্তু জনাব এ বি আজিজ, বিরোধী দলের পক্ষ থেকে যে সুনির্দিষ্ট 3টি অভিযোগ সামনে আনা হয়েছে সেটি হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত হত্যাকাণ্ডে রাষ্ট্রপতির নীরব থাকা, 5 আগস্টের বক্তব্য নিয়ে দ্বৈত অবস্থান এবং সংস্কার পরিষদের অধিবেশন না ডাকা। এসব অভিযোগ কতটা রাজনৈতিক আর কতটা সাংবিধানিক? বর্তমান সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি চুপই থাকবে, সে তো আর আন্দোলন করতে পারবে না। রাষ্ট্রপতি তো প্রধানমন্ত্রীর পরামর্শেই চলে। রাষ্ট্রপতি দুটো কাজ করতে পারে, একটা হচ্ছে প্রধানমন্ত্রী, যে মেজরিটি পার্টির প্রধানমন্ত্রী সরকার গঠন করতে বলে, আর প্রধান বিচারপতি তার শপথ, এছাড়া তো আর কিছু করার নাই। এবং শাহাবুদ্দিন সাহেব বলেছিল বাজার জিয়ারত করা ছাড়া রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। তো এই জন্যেই তখন তো সাংবিধানিক শূন্যতা সৃষ্টি না হয়, 3 বাহিনীর প্রধান এবং আপনার বিএনপি তাদেরকে সাপোর্ট দিয়েছে, তাকে সাপোর্ট দিয়েছে, রাষ্ট্রপতি তো আর কিছু করার নাই। আর রাষ্ট্রপতি তো অসহায় এই জন্যেই যে 18 বছর ডক্টর মোহাম্মদ ইউনূস 18 মাস ক্ষমতায় ছিল, তিনি তো প্রত্যেকটা বাইরে ভিজিটে গেলে, চুক্তিতে গেলে রাষ্ট্রপতির কাছে এটা ইনফর্ম করা উচিত। এই 17 মাসে একবারও তিনি রাষ্ট্রপতির সাথে দেখা করেন নাই, একবারও। অর্থাৎ তিনি তো নিজেও সংবিধান ভায়োলেট করেছে। আমার বক্তব্য হচ্ছে এখন যেটা হয়েছে সেটা হচ্ছে জুলাই সনদ, তারা বলতে চাচ্ছে জুলাই জাতীয় সনদ যেটা আছে, সনদ অনুযায়ী ধরেন 11 দল 2টা ওত নিয়েছে, একটা সংসদ সদস্য হিসাবে আর একটা জুলাই সনদ গণভোটের উপরে। তো এখন যখন সংসদের সদস্য হিসাবে ওত নিয়েছে তখন কিন্তু আপনার ওত নিয়েছে, তখন কিন্তু 148 অনুচ্ছেদ সংবিধানে রেফার করা হয়েছে। কিন্তু জুলাই সনদে যখন ওত নিয়েছে, 2টা নিচে না 11 দল, তখন কিন্তু কোনো সংবিধান রেফার করা হয় নাই। কারণ জুলাই সংবিধান জীবিত থাকতে প্রেসিডেন্টের কোনো আদেশ দেওয়ার এখতিয়ার নাই এবং যেহেতু এটা সাংবিধানিক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারকে কাজ চালানোর জন্য বলা হয়েছে, প্রেসিডেন্ট নিয়োগ দিছে। এই সরকার সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সংস্কার করার এখতিয়ারই ছিল না। তিনি গণভোট এবং এইটা একসাথে বলছে 180 দিন ওই সংসদ সংস্কার পরিষদ হিসেবে কাজ করবে, 180 দিনের ভিতরে এই আপনার জুলাই সনদ যা তারা করেছে এগুলো অ্যাপ্রুভ করবে, এইসব বলা হয়েছে। কিন্তু জুলাই সনদে যেটা আছে, জুলাই সনদে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে 4 দফায় গণভোটে দিছে না। এবং জুলাই সনদে লেখা আছে, বিএনপির তরফ থেকে বারবার বলা হয়েছে জুলাই সনদ যেটা আমরা স্বাক্ষর করেছি সেটা আমরা দাঁড়িয়ে কমা সেমিকলন বাস্তবায়ন করব। কিন্তু যেখানে নোট অফ ডিসেন্ট দেওয়া আছে সেখানে কিন্তু আলোচনা করব। ধন্যবাদ জানাচ্ছি পর্যায়ে জনাব মাহবুব আজিজ। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য অনুযায়ী একই রাষ্ট্রপতির সঙ্গে বিরোধী দলের নেতারা বিগত সময়ে আলোচনা করেছে এবং এই রাষ্ট্রপতির অধীনেই অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল, তাহলে হঠাৎ করে বিরোধিতা কেন? ধন্যবাদ শুভেচ্ছা আজিজ ভাইকে। দেখুন, ভূতের ঠ্যাং বলে একটা বিষয় আছে, পুরনো বাংলায় আমরা এটা জানি যে ভূতের ঠ্যাং, যা মানে অবিশ্বাস্য কিছু বস্তু নিয়ে খোঁজাখুঁজি করা হয়। এই ক্ষমতার যে রাজনীতিতে কিন্তু আমরা এই অবিশ্বাস্য কিছু বস্তু নিয়ে সবসময় টানা হেঁচড়া করতে দেখি, মানে যেটা ঠিক অপ্রয়োজনীয় কিছু জিনিসপত্র। যেমন ধরেন এই রাষ্ট্রপতির কি ক্ষমতা, এটা তো আজিজ ভাই বললেনই
যেটা তো সে ক্ষমতাসীন যারা তাদের মতো করে রাষ্ট্রপতি কথা বলবে তোতা পাখির মতো। যিনি জয় বাংলা বলতেন তিনি বাংলাদেশ জিন্দাবাদ বলছেন, যিনি বলতেন যে আমি সালাম করতে পারি না আমার মন খারাপ, তিনি এখন বলছেন যে ফ্যাসিস্টরা হত্যা করেছেন। তার মানে এখানে তো তার কোনো ব্যক্তি সত্তা বলে তো কিছু না, এটা প্রাতিষ্ঠানিক একটা বিষয় এবং এটা একটা শ্রদ্ধা সম্মানের জায়গায় রাখা হয়। তো সেখানে আমরা কি দেখলাম, তার ডাকনাম ধরে জাতা বলে গালিগালাজের ব্যবস্থা। অন্য অন্য রাজনীতিবিদদের ক্ষেত্রে কিন্তু ডাকনাম ধরে কোনো গালিগালাজ করা হয় না, এই ভদ্রলোককে কেন ডাকনাম ধরে এভাবে বলা হয়? তার মানে এখানে একটা অশ্রদ্ধা, একটা মব সন্ত্রাসের যে বিষয়টা আমরা গত 18 মাসে অন্তর্বর্তীকালীন সরকারের সময় দেখেছি, এই মব রাজা ডক্টর ইউনূসের যে সম্পূর্ণ নেতৃত্বে আমরা দেখতে পেয়েছি, যেখানে একটা সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটে গেছে। আমরা সংসদে প্ল্যাকার্ড স্লোগানও দেখলাম, সেটা ওই মব সন্ত্রাসের ধারাবাহিকতা। আমরা হয়তো আরো মব সন্ত্রাস দেখতে পাবো, কারণ আজকে সংসদের বাইরেও আমরা দেখলাম যে যুদ্ধংদেহী অবস্থা, সেখানে স্লোগান দেওয়া হচ্ছে। এবং বিএনপি কি কখনো বলেছে যে আমরা জুলাই সনদ মানব না, বা আমরা জুলাইয়ের যে প্রত্যয় সেগুলো মানি না, জুলাইয়ের শহীদদের আমরা স্মরণ করছি না? এটা তো কখনোই বিএনপি সেই কথা বলেনি, বরং বিএনপির তো অংশগ্রহণ আছে জুলাইয়ের আন্দোলনে এবং তারা অন্যতম প্রধান স্টেক হোল্ডার। কিন্তু তারপরেও যেন ওই যে বলেন না, ক্যাথলিকের চেয়ে বড় ক্যাথলিক হয়ে যায়, তো সেই রকম ভাবে কেউ কেউ এমন ভাবে জুলাইকে নিয়ে কথা বলে মনে হয় তারাই জুলাইয়ের একমাত্র অধিকারী, এবং অনেকটা সাম্প্রদায়িক শক্তি জুলাইকে হাইজ্যাক করে নেবার চেষ্টা করেছে এবং অনেক ক্ষেত্রে তারা সফলও হয়েছে, যেটা আমরা বিভিন্ন সময় দেখেছি। এবং সেই ক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশের বেশ বড় রকমের প্রশ্রয়দায়ী ভূমিকা ছিল। এখন আসুন যে এই ব্যাপারটি কেন? ব্যাপারটি হচ্ছে, আমরা যখন আজকের সংসদে আমরা কি দেখলাম, আমরা যখন এই রাষ্ট্রপতির কাছে শপথ নেব কি নেব না, এই অর্থহীন বিষয়টি নিয়ে আলাপ করছি। অর্থহীন এই কারণে, আপনি যদি তার কাছে উপদেষ্টা হিসেবে শপথ নিতে পারেন, আজকে কেন তাকে সমস্যা? তার মানে আপনারা একটা ওই যে চায়ের কাপে ঝড় তুলতে চান, টেম্পেস্ট ইন এ টি পট, যেটা প্রয়োজন নাই, ওই ভূতের ঠ্যাং ধরে টানাটানি করেন। মাঝখান থেকে আপনারা কিন্তু যুদ্ধপরাধীদের ব্যাপারে একমত পোষণ করে ফেলেছেন, তাদের ব্যাপারে শোক প্রস্তাব তুলেছেন। অর্থাৎ যেই 71-এর মুক্তিযুদ্ধে যারা পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল, যেটাকে একটা সম্পূর্ণ জাতির এই ব্যাপারে কনসার্ন ছিল এবং একটা বিচারের ব্যবস্থা হলো, সেই বিচার নিয়ে যদি আপত্তি থাকে সেটাও পরিষ্কারভাবে জানানো দরকার, কিন্তু সেইটা নিয়ে একটা তো অবস্থান নিতে হবে জাতিকে। সেটা না করে হঠাৎ করে একটা শোক প্রস্তাব গৃহীত হলো এবং সেখানে কিন্তু মোটামুটি সংসদে একরকম কোরাসে সেই শোক প্রস্তাব গৃহীত হলো। এটা কি আমাদেরকে মনে করিয়ে দেয় না যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি যেরকম এক ধরনের আমরা ও মামুরা সংসদ পরিচালনা করত, আজকে যেই সংসদটি হতে শুরু হলো সেখানেও কি আমরা এক ধরনের একই প্রতিধ্বনি শুনতে পাবো? অর্থাৎ সমাজের একটি অংশ যাতে বাইরে থাকে, যেভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি বাইরে লিখেছিল। আজকে যদি বিএনপি এবং জামাত তাই করে, তখন তো বলা হবে এই যে দেখো ভারতীয় দোসর, এই যে দেখো আওয়ামী দোসর। যা তখন আওয়ামী লীগের সময় বলা হতো এরা বিএনপি জামাত, আজকে যখন আমরা এই কথা বলবো তখন আমাদেরকে বলা হবে আওয়ামী দোসর। তার মানে কি বিভাজনের রাজনীতি কি চলবে? আজ তার কণ্ঠে বাংলাদেশ জিন্দাবাদ, এই পরিবর্তন কি পদের বাধ্যবাধকতা নাকি রাজনৈতিক অস্তিত্ব রক্ষার কৌশল? আমি প্রশ্নটি রাখছি আপনার কাছে, বিরতির পর্বে এসে শুনবো। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি। আবার আমন্ত্রণ, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, নিবেদন করছে আড়াইসিএল স্টিল। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব মাহবুব আজিজ, যে রাষ্ট্রপতি একসময় জয় বাংলা বলতেন, আজ তার কণ্ঠে বাংলাদেশ জিন্দাবাদ, এই পরিবর্তন কি কেবল পদের বাধ্যবাধকতা নাকি রাজনৈতিক অস্তিত্ব রক্ষার লড়াই? আমার মনে হয় যে আমাদের যে রাজনীতি, তার দুষ্ট ক্ষত যেইগুলো আছে, তার একটা অন্যতম ক্ষত এই সমস্ত আচরণগুলো। কারণ রাষ্ট্রপতি যতখানি এক ধরনের নাজুক পরিস্থিতিতে থাকুক না কেন, তার যে ক্ষমতার যে পরিসর, তারপরে তো ব্যক্তিত্ব বলে একটা বিষয় থাকবে। তো সেই জায়গাগুলো কখন হারায়? যখন ক্ষমতার আপেলটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এই ক্ষমতার আপেল কিন্তু আমরা এই 18 মাসের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সময় আমরা দেখলাম প্রথমেই যে অভিযোগটি উঠে আসে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা কি ছিল গণ অভ্যুত্থানে, তাদেরকে কেন বেছে নেওয়া হলো।
আপনি দেখুন যে এখানে নিশ্চয়ই এমন কিছু কাজ সেখানে গোপনে গোপনে হয়ে গেছে। কারণ এই ডক্টর ইউনূসের কি ভূমিকা ছিল এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে, যে তাকে প্রধান উপদেষ্টা করা হলো, এবং এই সংস্কৃতি উপদেষ্টা অস্ট্রেলিয়ায় বসে বসে কয়েকটি ফেসবুক স্ট্যাটাস দিলেন। তিনি দেশে ফেরত এসে একটা মুক্তিযুদ্ধের নতুন নতুন বয়ান এবং কেন আওয়ামী লীগ এত খারাপ তা নিয়েই তার খুব অনেক বড় বড় কথাবার্তা, তাকে দার্শনিক আলাপ তাকে করতে শুরু হলো। আওয়ামী লীগ যে খারাপ এটা তো আমরা যারা 24 আগস্টে দেখেছি, জুলাইতে দেখেছি, তার আগে 17 বছর দেখেছি। নতুন নতুন এই চিন্তাগুলো করতে গিয়ে মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করার এই কাজটি কেন অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হলো? 32 নম্বরকে কেন ভাঙা হলো? আপনি বলুন তো, এই যে পুরো ভারতীয় উপমহাদেশে কিংবা পুরো বিশ্বের ইতিহাসে কোথায় আছে আপনি একটি প্রেসিডেন্টকে মারবে কিছু উচ্চাভিলাষী লোক, তার সাথে 8 বছরের একটা শিশু সহ পুরো বংশের স্ত্রী, পুত্র, পুত্রবধূ, কাজের লোক সহ পুরো বংশকে মেরে ফেলতে হবে? কি এই শক্তি এই রাষ্ট্রপতির যে তাকে এভাবে মারতে হবে? অর্থাৎ তার দর্শনের, তার আত্মপ্রত্যয়ের, তার ব্যক্তিত্ব কোন জায়গা থেকে একটি দেশকে আলাদা করেছিল, সেই জায়গা থেকে উঠে আসার যে সাম্প্রদায়িক পথে যাওয়ার যে যাত্রা, সেই যাত্রাই কি আমরা এইবারের নির্বাচনের আগে দেখলাম না? তখন দেখলাম বিএনপি কিন্তু মুক্তিযুদ্ধকে ধারণ করলো, বিএনপি কে মানুষ 2 হাতে ভোট দিল। যখন মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপি কথা বলল, সকলেই একটা সরাসরি মুখোমুখির একটা পরিস্থিতি তৈরি হলো। কিন্তু আজকে আমরা সংসদে কি দেখছি? বিএনপি কি এই মুক্তিযুদ্ধের কথা বলেছে শুধুমাত্র নির্বাচনী বৈতরণী পার হবার জন্য? তাহলে আমরা আজকে কেন শোক প্রস্তাবে এই বিষয়টা দেখলাম? তাহলে কি রাজাকারদেরকে পুনর্বাসন করা হলো বা হবে আগামীতে? আগামী সংসদে যে দিনগুলো আসবে, আমরা জামাতের কাছ থেকে পররাষ্ট্রনীতি, দেশের শিক্ষানীতি, নারী সংস্কার ইত্যাদি ভূমিকাগুলো দেখলে আমরা বুঝতে পারবো এই সংসদ আসলে দেশের চেহারা কিভাবে দেখে। রাষ্ট্রপতির মুখে আমরা বিগত সরকারকে ফ্যাসিস্ট বলতে শুনলাম, দুর্নীতিতে চ্যাম্পিয়ন বলতে শুনলাম। এটি কি রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে বড় ইউটার্ন? না, আমি ঠিক ওভাবেও দেখি না। কারণ হচ্ছে রাষ্ট্রপতির নিজস্ব কিছু বলার নেই। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে বক্তব্য আসছে সেটাই তিনি পড়েছেন। তাহলে কি রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করেছে রাষ্ট্রপতি? না, চাপ না, এটা তার সাংবিধানিক দায়িত্ব ওই রকমই, যে সংবিধানে এইটাই আছে। তবে তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হয় যে তার একটা আকাঙ্ক্ষা, সুপ্ত আকাঙ্ক্ষা, ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন ক্ষমতা ছাড়তে চায় নাই, ওনার ভিতরেও কিন্তু এই আকাঙ্ক্ষাটা আছে। এবং বিএনপির আচরণ দেখেও মনে হচ্ছে যে তাকে কিছুদিন রেখে আরও হয়তো কিছু করবে। কারণ সংবিধানে আপনি দেখেন, সংবিধানে কিন্তু 7 অনুচ্ছেদে বলাই আছে কোনো মৌলিক সংস্কার করলেই তার রাষ্ট্রদ্রোহী, তাকে সমর্থন করলেও রাষ্ট্রদ্রোহী মামলা পড়তে হবে। সুতরাং এই সংবিধানের তো কোনো মৌলিক সংস্কার করার উপায় নাই। তারপরেও জুলাই সনদের ব্যাপারে যেটা আমি বললাম, জুলাই সনদে যেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে সেখানে কিন্তু ফুটনোট আছে যে যারা নোট অফ ডিসেন্ট দিছে তারা নির্বাচনে ইশতেহারে সেই ইস্যুটা দিয়ে যদি পিপুলস ম্যান্ডেট পায় তাহলে তাদের মতো করে তারা করতে। কিন্তু জনাব এম এ আজিজ, একটি প্রশ্ন রাখতেই চাই যে রাষ্ট্রপতির এই ভাষণের পর সাধারণ মানুষের এই পদের নিরপেক্ষতা বা রাষ্ট্রপতির গ্রহণযোগ্যতা আসলে কতটুকু অবশিষ্ট থাকলো? আমি সেই প্রশ্নটি রাখছি আপনার কাছে, বিরতির পর ফিরছি। দর্শক, জনতন্ত্র গণতন্ত্রের এই পর্যায়ে আবারও বিরতি দিচ্ছি। ফিরে এলাম, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব এম এ আজিজ, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, রাষ্ট্রপতির এই ভাষণের পর সাধারণ মানুষের কাছে এই পদের নিরপেক্ষতা কিংবা গ্রহণযোগ্যতা কতটুকু অবশিষ্ট থাকে? দেখেন, সাধারণ জনগণ, পিপুলস পারসেপশন অবশ্যই প্রেসিডেন্টকে নিরপেক্ষ অবস্থানে দেখতে চায়, কিন্তু সংবিধান অনুযায়ী তার কিছু করার নেই। প্রধানমন্ত্রী যেটা চাইবে উনি সেটাই করবেন, এটাই নিয়ম, এবং এটাই করেছেন উনি। যার ফলে উনি জয় বাংলা স্লোগান দেন, এখন বলে দিছে জিন্দাবাদ। দেখলেন না, ফ্যাসিস্ট, শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বলছে, এগুলো কিন্তু তার বলার কথা না, কিন্তু বলেছে। তবে এখন তার যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা যায় তাতে আমার মনে হয় সে যেহেতু আরও 2 বছর তার মেয়াদ আছে, সে বোধহয় কিছুদিন থাকার আকাঙ্ক্ষা তার ভিতরে আছে, এটা আমার কাছে মনে হয়েছে। তবে আমি বলবো যে বর্তমান এই প্রেসিডেন্ট, তবে 31 দফা বিএনপির যে আছে সেখানে কিন্তু প্রেসিডেন্টের কিছু ক্ষমতা বাড়ানোর কথা আছে। হয়তো ভবিষ্যতে
প্রেসিডেন্ট এনে না, হয়তো তাদের প্রেসিডেন্ট যখন হবে তখন হয়তো প্রেসিডেন্ট কিছু এম্পাওয়ার্ড করা জি, হবে। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। জনাব মাহবুব আজিজ, আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগপ্রাপ্ত একজন রাষ্ট্রপতির হাত দিয়ে সেই সরকারের এই কঠোর সমালোচনা করানো কি রাজনৈতিক প্রতিশোধ? আসলে এই যে নতুন যে জাতীয় সংসদ, ত্রয়োদশ জাতীয় সংসদ, এটা তো গণ অভ্যুত্থানজাত একটি আকাঙ্ক্ষার থেকে যে পথ চলা, আমরা কিন্তু খেয়াল রাখবো যে এখানে মানুষের যেই মূল চাহিদাগুলো, সেগুলো জবাবদিহিতা, আইনের শাসন, সেই জায়গায় সংসদ কিভাবে কাজ করছে। আপনি দেখুন, যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনবে কিনা বাংলাদেশ, এইটা নিয়ে সংসদে আলাপ হবে যে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে। তো ভবিষ্যতে কি আমাদের ছেলে মেয়ের বিয়ে দিতে যুক্তরাষ্ট্রের অনুমতি লাগবে কিনা? বিশেষ করে বাণিজ্য চুক্তি নিয়েও কিন্তু আমরা ব্যাপক বিতর্ক দেখছি। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে? তো আমাদের এই পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা চেয়ে বসেছে জামাত, এবং সেগুলো কেন আন্ডার টেবিল? সেগুলো সংসদে আলোচনা হতে হবে। সংসদে আলোচনা হতে হবে নারী নীতি নিয়ে, যে যেটা জামাত সবসময় বলবার চেষ্টা করেছে নির্বাচনের আগে, আগামী দিনে তারা কি বলতে চায়, বিএনপি কতটাকে রাখতে চায় আমাদের এখানে মানুষের বর্তমান ক্ষেত্রে। প্রেক্ষাপটে কোনো রাজনৈতিক আপোষ দেখেন কি? পুরোটাই তো আপোষের, আজকে সংসদ আপোষই হলো। আপোষের সংসদ, এবং এখানে যা যা হচ্ছে এক ধরনের মনে হচ্ছে যে এটা আসলে আমরা এবং মামুরা যেভাবে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি করতো, এখন করবে বিএনপি ও জামাত। অর্থাৎ একটা চির বিভাজিত যে রাজনৈতিক সংস্কৃতি, সেটাই অব্যাহত যাত্রা। মাঝখানে রাষ্ট্রপতিটাকে একটা শিখণ্ডী হিসেবে রেখে দেওয়া। রাজনৈতিক সংস্কৃতির সংস্কারের প্রসঙ্গ যে আমরা প্রায়ই শুনি, সেটা আসলে কতদূর? সেইটা তখনই সম্ভব হবে যখন রাজনৈতিক দলগুলো, যারা এখানে বিশেষ করে বিএনপি, মাথায় রাখবে যে আমি কোন কথা বলে নির্বাচনে ম্যান্ডেট নিয়ে এসেছি, এবং সেটা কিন্তু আগামী 5 বছর পরে আবার যদি আমি নির্বাচনের আগে বলতে যাই, তাহলে কিন্তু একটা বিপদ হবে এবং বাংলাদেশ দলগুলোর সদিচ্ছার উপর। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব মাহবুব আজিজ, ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ আপনাকে। দর্শক, এখানেই শেষ করছি জনতন্ত্র গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।